ক্লাস শেষ করে বের হব, তখনই দেখি মায়া নামের মেয়েটা একটা ছেলেকে বেরহেমভাবে হকি স্টিক দিয়ে মারছে, আর সবাই তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখছে, কিন্তু কেউ ছেলেটাকে উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছে না। কি যুগ আসলো রে বাবা, মেয়ে ছেলেকে হকি দিয়ে পিটাচ্ছে। এই কুত্তার বাচ্চা, তুই আমার বান্ধবীকে কোন সাহসে প্রপোজ করেছিস? তুই কি জানিস না এই কলেজে মায়া নামক কোনো কাল নাগিনী বসবাস করে? তা জানা সত্ত্বেও তুই কোন সাহসে রিমিকে প্রপোজ করেছিস? মায়া, আমার ভুল হয়ে গেছে। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও এবারের মতো। হারামির বাচ্চা, তুই আমার নাম মুখে নিলি কোন সাহসে? বলে উদুল কেলানি শুরু করে। আজ তোকে একদম জমের বাড়ি পাঠিয়ে দেব। ছেলেটাকে মারতে মারতে আধমরা করে ফেলে। সবার মতন আমিও হাঁ করে মেয়েটার কার্যকলাপ দেখছি। তাছাড়া কি আর করার আছে আমার? একে তো কলেজে নতুন, তার উপরে কলেজের কে কেমন সেসব তো কিছুই জানি না। আর মেয়েটাকে যেহেতু কেউ আটকাতে সাহস পাচ্ছে না, তাহলে মেয়েটা বড় কোনো কিছু হবে। হয়তো তার বাবা খুব প্রভাবশালী, ছেলেটাকে মেরে আধমরা করে মাটিতে ফেলে রেখেছে। ছেলেটার জন্য খুব মায়া হচ্ছে, কিন্তু কি করব, আমিও যে নিরুপায়, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎই দেখি কলেজের গেট দিয়ে কয়েকটা কালো গাড়ি প্রবেশ করলো। পরে গাড়ির দরজা খুলে ভিতর থেকে কয়েকটা দানব বেরিয়ে আসলো, যেগুলোর উচ্চতা কম হলেও 6 ফিট, তার কম হবে না কেউ। মানুষরূপী দানবরা, সব কয়টার হাতে অস্ত্র, তাও যেমন সেমন অস্ত্র না, সবগুলো ছিল মোহর মারা অস্ত্র, যেগুলো দেখলেই মানুষের কলিজা শুকিয়ে যাবে। এই অস্ত্রের একটা বুলেট দিয়ে আকপিস করে দাঁড় করিয়ে দিয়ে কম হলেও 2টা মানুষ মারা যাবে। ওদের দেখে সবাই দৌড়ে কলেজ ক্যাম্পাসে ঢুকে গেল। আমি ঠাই সেখানে দাঁড়িয়ে আছি। ম্যাম, আপনার কোনো সমস্যা হয়নি তো? না, আমার কোনো সমস্যা হয়নি, আমি ঠিক আছি। আচ্ছা ম্যাম, আপনি গাড়িতে বসুন, বাকি এখানের বিষয়টা আমি দেখছি। মেয়েটাকে সবাই প্রোটেক্ট করে গাড়িতে বসালো। তার সবচাইতে দানব মার্কা বডিগার্ড যেটা ছিল, সে এসে সজোরে চিৎকার করে বলতে লাগলো, সবাই কান খুলে শুনে রাখো, এই কলেজে যদি কারো হুকুমত চলে সেটা মায়া ম্যামের। মায়া ম্যামের উপরে যদি কেউ উঠতে চাও, তাহলে হাতের এই মেশিনটা দেখেছিস, এটা সব কটা বুলেট পেটে পুড়ে দেব। আর এই ছেলে এখানেই পড়ে থাকবে, কেউ তাকে সাহায্য করবে না। তারপর গাড়ি স্টার্ট করে চলে গেল। অবাক চোখে তাকিয়ে আছি তাদের চলে যাওয়ার দিকে। এটাই ভেবে পাই না, মানুষ পাওয়ারের এত অপব্যবহার কি করে করে। ছেলেটার জন্য খুব মায়া হচ্ছিল, দৌড়ে ছেলেটার কাছে গিয়ে ওকে মাটি থেকে তুললাম। মায়ার বডিগার্ড বারণ করে গেছে ছেলেটাকে কেউ সাহায্য না করতে, কিন্তু আমি তো করবই। সবাই ভয়ে চুপসে আছে। আমি ছেলেটাকে সাহায্য করছি দেখে সবাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হুট করে একজন বলে উঠল, এই ছেলে, তোর কি জানে মায়া নাই নাকি রে? মায়ের বডিগার্ড যদি জানতে পারে যে সে বারণ করা সত্ত্বেও তুই তাকে সাহায্য করেছিস, তাহলে তোর মৃত্যু নিশ্চিত। আরে ভাই, ভয় আপনারা পেলে পেতে পারেন, কিন্তু আমি পাই না। ওরা আমায় মারবে তো ওকে, আমিও রেডি মার খাওয়ার জন্য, কিন্তু তবুও অসহায়ের সাপোর্ট নিব। এই ছেলে, তুই মনে হয় কলেজে নতুন, হ্যাঁ তো। এজন্যই তো এত ওরা ওরা ভাব গায়। কিছুদিন থাক কলেজে, তারপর জেনে যাবি মায়াকে আর তার পাওয়ার কতটুকু। ভাই হাসালেন। দুনিয়ায় তাহলে এখন পাওয়ারের খেলা চলে। হাই রে দুনিয়া। আর ভাই, আপনি আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমারটা আমি দেখে নিব। ভাই, তোর কলিজা আছে বলতে হবে। মুচকি একটা হাসি দিয়ে আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ছেলেটাকে হাত ধরে উঠিয়ে নিয়ে গিয়ে সিএনজিতে তুললাম। ছেলেটার অবস্থা বেশি একটা ভালো না, নাক মুখ দিয়ে অনবরত ব্লিডিং হচ্ছে। সিএনজি নিয়ে সোজা হসপিটাল। হসপিটাল নিতে নিতে সে জ্ঞান হারিয়ে ফেলে। রাত বাজে 10টা, আমি এখনো ছেলেটাকে নিয়ে হসপিটাল। 11টার দিকে ছেলেটার জ্ঞান ফিরে আসে। তার আশেপাশে কেউ নাই। নার্স আমায় ডেকে বলল তার জ্ঞান ফিরেছে। আমি কেবিনের বাহিরে ছিলাম। কেবিনে গিয়ে দেখি আসলে তার জ্ঞান ফিরেছে। সে আমায় দেখতে পেয়ে অবাক চোখে তাকিয়েছে আমার দিকে। ভাই, জানি না তুই কে, আর তুই কেনই বা আমার বাঁচিয়েছিস, তবে এটা বলবো, তুই আমার জীবন বাঁচানোর জন্য দেবতা হয়ে এসেছিস। আরে ভাই, কি বলছো এসব? আমার কর্তব্যবোধ থেকে আমি তোমায় বাঁচিয়েছি। তুই যেটাই বলিস না কেন, তবে সত্যি এটাই যে আমাকে বাঁচানোর জন্যই খোদা থেকে পাঠিয়েছে। আজ তুই না থাকলে হয়তো সেখানে আমি মরে পড়ে থাকতাম, কেউ আমায় বাঁচানোর জন্য এগিয়ে আসতো না। আর তার থেকে বড় কথা, তুই এখনো হসপিটালে আমার জন্যই পড়ে আছিস। কে ভাই তুই, আর কোথায় থাকিস?
তোকে তো আগে কোনোদিন আমাদের কলেজে দেখিনি। আমি আকাশ মাহমুদ। এই শহরে আমি নতুন। তোমাদের কলেজেও আজ আমার প্রথম দিন। আর থাকি কোথায় সেটা এখনো নিশ্চিত করে বলতে পারবো না। তবে রাতে গিয়ে বাসা খুঁজবো। পেয়ে গেলে তোমায় উত্তর দিয়ে দিব আমি কোথায় থাকি। ভাই তুই শহরে নতুন, তোকে হয়তো কেউ বাসা দেবে না, তবে তোর চিন্তার কোনো কারণ নেই। আমি আছি তোর পাশে। তুই আজ থেকে আমার ঘরে থাকবি। থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন নেই তোর। আরে ভাই কি বলেন, আমি বাসা খুঁজে নিব। তোমার শুধু শুধু টেনশন করতে হবে না। ভাই মনে আঘাত দিস না। তুই আমার জন্য যা করেছিস বললাম তো, সেটা কেউ করতো না। প্লিজ তুই না করিস না। আচ্ছা ভাই, তোমার বাসাতেই থাকবো। খুবই খুশি হলাম রে। আচ্ছা তুই কোন ইয়ারে অ্যাডমিশন নিয়েছিস? আমি অনার্স দ্বিতীয় বর্ষে অ্যাডমিশন নিয়েছি। আরে কি বলিস, তাহলে তো তুই আমার ক্লাসমেট। হ্যাঁ। তাহলে তুই আমার সাথে ফর্মালিটিস কেন দেখাচ্ছিস? তুই করে বল। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর নামটাই তো জানা হলো না। তোর নাম কি রে? আমার নাম প্রান্ত। তোর বাসায় কে কে আছে রে? আর আগে কোথায় থাকতি? বাসায় কেউ নেই। আর আগে কোথায় থাকতাম বলতে, একটা বাসা ছিল আমার, কিন্তু সেটা সমস্যার কারণে ছেড়ে দিয়ে চলে আসছি। আচ্ছা তুই চাপ নিস না, তোর বাসায় আমি আছি। যখন যা লাগে আপন ভাই হিসেবে আমায় বলবে। আর এখন ডক্টরের সাথে কথা বলে চল, বাসায় চলে যাব। আরে প্রান্ত, কি বলছিস তুই? তোর শরীর ভালো না, তোর হসপিটালে থাকা উচিত, কিন্তু তুই বাড়ি যেতে চাইছিস কেন? দোস্ত, বাসায় মা আর ছোট বোনটা একারে। আজ সারাদিন হয়তো অনেক খোঁজ করেছে আমার। এখন না গেলে খুব টেনশন করবে রে। কি আর করা, প্রান্তর জন্য ডাক্তারের সাথে কথা বলতে হলো। পরে ওকে নিয়ে ওর বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার সাথে সাথে তো প্রান্তর মা, সে কি কান্না! আরে মা, কান্না করছো কেন? দেখো আমার কিছুই হয়নি, শুধু একটু অ্যাক্সিডেন্ট করেছি। প্রান্ত ওর বাসায় মিথ্যা বলেছে, তবে কারণটা আমি জানি। সে হয়তো বাসায় টেনশন দিতে চায় না। সে তার মায়ের সাথে আমার পরিচয় করিয়ে দিল। মা, আজ থেকে আকাশ আমাদের বাসায় থাকবে। এই ছেলে না থাকলে আজ তোমার ছেলে হয়তো মরেই যেত। আর তাছাড়া ওরও থাকা জায়গা নেই। শহরে এসছে লেখাপড়া করার জন্য। আজ প্রথম দিন ক্লাস করে বাসা খোঁজ করার কথা ছিল, কিন্তু সে সারাটা সময় আমার সাথে না খাইয়ে হসপিটালে কাটিয়েছে। বাবা, তোমায় কি বলে যে ধন্যবাদ দিব তা আমার জানা নাই। তবে আজ থেকে এই বাসায় তুমি আমার ছেলের মতোই থাকবে। ওনার কথা শুনে ভিতরটা খুশিতে ভরে গেল। নিজের মা নাই, কিন্তু অন্য একটা মায়ের মতন মানুষকে পেয়ে গেলাম। প্রান্তর মা খাবার দাবারের ব্যবস্থা করলো। দুজনে মিলে খেয়ে নিলাম। প্রান্তর মা ওকে খাইয়ে দিচ্ছে। এটা দেখে নিজের জন্মদাত্রী মাকে খুব মিস করতে লাগলাম। চোখ মুখ পুরো কালো হয়ে গেল। এটা হয়তো প্রান্তর মা বুঝে নিয়েছে। বাবা, আমি কিন্তু কিছুটা আন্দাজ করতে পারছি। তোমায় আগেই বলেছি তুমি আমার বাসায় আমার ছেলের মতোই থাকবে। হ্যাঁ করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। উনি আমায় খাইয়ে দিচ্ছে। চোখের জল যেন ঝর্ণার মতন বয়ে পড়বে এখন। তাও নিজেকে কন্ট্রোল করে নিলাম। খাওয়া দাওয়া শেষে আমাকে একটা রুম ঠিক করে দিল। বাবা, আজ থেকে তুমি এখানেই থাকবে। রুমে এসে নিজের ব্যাগটা রেখে বিছানায় গা এলিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম। পরে রেডি হচ্ছি কলেজের জন্য। তখনই প্রান্তর আম্মু এসে বলল, আকাশ নিচে নাস্তা লাগিয়েছি, যাওয়ার আগে খেয়ে যাবে কিন্তু। আচ্ছা আন্টি। নাস্তা করে আমি কলেজে চলে আসলাম। প্রান্ত কলেজে আসেনি, আর আসবেই বা কি করে? মায়া গতকাল তার কি হাল করেছে। আমি কলেজের গেট দিয়ে ঢুকতে ধরবো, তখনই দেখি কলেজের ক্যাম্পাসে মায়ার বডিগার্ড সহ আরো প্রায় শতাধিক চেলাপেলা বসে আছে। আর মায়া টেবিলের উপরে পা তুলে বসে আছে। আমি তাদের দেখেও না দেখার ভান করে কলেজে প্রবেশ করতে ধরলাম, কারণ ওদের দিয়ে আমাকে কাজ কি? আমি এসেছি পড়াশোনা করতে, সেটাই করব আমি। হঠাৎই মায়ার বডিগার্ড আমায় ডাক দিল। এই ছোকরা, এদিকে আয়। হ্যাঁ বলেন। কাল আমি শাসিয়ে যাওয়ার পরেও না তুই সেই ছোকরাটাকে সাহায্য করেছিস? হ্যাঁ করেছি, কারণ আমি আমার কর্তব্য পালন করেছি। তুই কি জানিস তুই কার কথা অমান্য করেছিস? এই শহরের নাম করা নেতা আলিফ সাহেবের মেয়ের কথা অমান্য করেছিস তুই। এর জন্য তোর সাজা হচ্ছে মৃত্যু। কি বললি তুই? তুই আমায় মারবি? খুব হাসি পাচ্ছে আমার। তুই কিন্তু আরো একটা বেয়াদবি করলি। তোকে এমন দর্দনাক মৃত্যু দেব, তোর শরীরের অস্তিত্ব সহ কেউ খুঁজে পাবে না। আরে যা তো, যা পারিস কর।
মেরে ফেলবি আমায়? নে মেরে ফেল, তবে একটা কথা মাথায় রাখবি, এই আকাশ মাহমুদ মৃত্যুকে ভয় পায় না, উল্টো মৃত্যু আরো আকাশ মাহমুদকে ভয় পায়। একটা শহরে রাজত্ব করতে পেরেই এতটা দাপট তোদের, তাহলে আমার কি করা উচিত? যেই ছেলে পুরো দেশকে মুঠো করে 10 বার গিলে খেয়ে ফেলেছে। আই ছোট লোক, অনেকক্ষণ ধরে দেখছি তুই বহু বকবক করছিস। আই, তোরা তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? মার এই ছোট লোককে, ওকে মেরে ওর লাশ সহ নদীতে ফেলে দিয়ে আসবি। খুব বড় বড় কথা বলছে দেখছি এই ছোট লোকটা। আরে ম্যাডাম কুল, এত উত্তেজিত হওয়ার কিছুই নাই। আমি আগেই বলেছি যে আমি মৃত্যুকে ভয় পাই না। সো মেরে দিয়ে আমার লাশ গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসেন। কি, তোর এত বড় সাহস? তুই আমার মুখের উপরে কথা বলিস? দাঁড়া, তোর হাড়গোড় প্যাকেট করছি। আই মার তোরা সব কয়টা মিলে ওকে। মায়ার কথা অনুযায়ী হুট করে কেউ একজন এসে আমার শরীরের মধ্যে পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে। আমায় মেরে উল্টো তার লাঠি ভেঙে গেছে। ভাবছি আবার নিজের রূপে ফিরে যাব কিনা। যদি নিজের রূপে ফিরে যাই তাহলে তো আজ এই কলেজ ক্যাম্পাসে কয়েক শতাধিক লাশ পড়বে। ভিতরে জানোয়ারটা জেগে উঠল। এখন যদি ওদের কিছু না বলি তাহলে ওরা আমায় মারতে মারতে আধমরা করে ফেলবে। তার থেকে ভালো আমি ক্যাম্পাস থেকে শ্মশান বানিয়ে দেই। দুনিয়া इस बात पे चलती है, या तो मारो या तो खुद मर जाओ, लेकिन मैं तो मरने वालों में से नहीं हूँ, क्योंकि बाप हमेशा बाप ही होता है। ভিতরে শয়তানটা রক্ত খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। 2 পা পিছনে গিয়ে মায়ের আসল বডিগার্ডের ঘাড় ধরে মট করে ঘুরিয়ে ফেললাম। ব্যাস, কাম তামাম। সে ঘাড় মোটকে মাটির উপরে পড়ে আছে। পুরো ক্যাম্পাস আর মায়ার লোকেরা আমার দিকে হা করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো এটা? কারোর যেন কিছুই মাথায় ঢুকছে না। কি রে ছোট লোক, তুই এটা কি করলি? তখনই হেড স্যার ঘটনাস্থলের দিকে আসে। এই, এখানে কি চলছে মায়া? কাল না তোমায় বারণ করেছি এসব গুন্ডাদের কলেজে আনবে না। তুমি তো দেখছি আমার কথা শুনবে না। একে তো ওদের নিয়ে এসেছো, দ্বিতীয়ত আবার মারামারিও করছো। স্যার অতিরিক্ত বলে ফেলছেন কিন্তু। দেখছেন না এই ছেলে আমার বডিগার্ডকে মেরে মাটিতে শুইয়ে রেখেছে? মাথা কিন্তু বিগড়ে আছে স্যার। প্লিজ আপনি চলে যান আর আমাকে আমার কাজ করতে দিন। আরে ম্যাম, কি বলছেন এসব? আমি কখন আপনার বডিগার্ডকে মারলাম? সে তো আমার হাত লেগে এমনটা হয়ে গেছে। স্যার প্লিজ আপনি আমাকে বাঁচান। আমি সত্যি ওনার বডিগার্ডকে মারিনি। অনিচ্ছা সত্ত্বেও আমার হাত ওনার ঘাড়ে লেগেছে আর উনি মাটিতে লুটিয়ে পড়েছেন। মায়া, তুমি তোমার গার্ড ফার্ড নিয়ে কলেজ থেকে চলে যাও, আর কলেজে আমাদের শান্তিতে ক্লাস করাতে দাও। না, আমি যাব না। আমি এই ছোট লোককে মেরে এই কলেজ থেকে যাব। মায়া, ভুলে যেও না আমি তোমার প্রিন্সিপাল। আমার কথা যদি না শুনে এখন, তাহলে তোমার কলেজ থেকে বরখাস্ত করে বের করে দিব। পরে যা হবে দেখা যাবে। হয়তো আমায় মেরে ফেলবে তোমার লোকেরা, সেসব নিয়ে আমার আপত্তি নাই। কিন্তু এটা মনে রাখো, পুরো কলেজের সামনে তোমার লজ্জা পেয়ে কলেজ ছাড়তে হবে। সেটাতে কিন্তু তোমার সম্মান হানি হবে। আরে স্যার, এই ছেলে আমার সাথে বেয়াদবি করেছে, আমার লোকের গায়ে হাত তুলেছে, আর আপনি তার পক্ষই নিচ্ছেন? মায়া, আমি জানি এই ছেলে কিছুই করেনি, কারণ তোমরা সংখ্যায় অনেক আর সে একা। তার থেকে বড় কথা, তোমার ছোটখাটো বিষয়ে গায়ে লাগে বেশি, সেটা আমি জানি। সো এখন এদেরকে কলেজ থেকে চলে যেতে বলো। কলেজে কোনো মারামারি আমি চাই না। যা করার তোমরা বাহিরে গিয়ে করো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু কলেজে না। স্যার কাজটা ভালো করলেন না। বাবার জন্য আপনাকে সম্মান দিতে হয় আমাকে, না হয় কিন্তু এখনই দাফন দিয়ে দিতাম আপনাকে। এই, তোরা সব কয়টা কলেজের গেটে গিয়ে অপেক্ষা কর। শুয়োরটাকে আজ কলেজের বাইরে নিয়ে গিয়ে মারবো, তারপর দেখবো ওকে কে বাঁচায়। মায়ার কথায় সবাই চলে গেল। আমিও ক্লাসে ঢুকে পড়লাম। যাক, আল্লাহ বাঁচিয়েছে। এসেছি নিজেকে মানুষ করতে, কিন্তু সেখানেও অমানুষের দেখা। শুধু দেখাই না, জালেমের মতন অত্যাচার করে তারা পুরো কলেজে। কি করব ভেবে পাচ্ছি না। এসবের মাঝে থাকলে যে নিজেকে মানুষ বানাতে পারবো না। আজ যদি স্যারের আসতে আরেকটু দেরি হতো তাহলে হয়তো শ্মশান বানিয়ে ফেলতাম কলেজ ক্যাম্পাসটাকে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করলাম। তবে কলেজ শেষ হলে হয়তো কোনো একটা ঝামেলা হবে, সেটা নিয়ে একটু টেনশন লাগছে। ধুর, এখন এসব ভেবে লাভ নেই, ক্লাসে মন দেই। দুশ্মনরা আকাশ মাহমুদকে নিয়ে ভাবে, আকাশ মাহমুদ কাউকে নিয়ে ভাবে না। ক্লাসে বসে আছি, স্যার লেকচার দিচ্ছে।
চুপচাপ ওনার লেকচার শুনলাম। স্যার যেতেই হাজার জনের হাজারটা প্রশ্ন করতে লাগলো। এই ছেলে, তুমি কি সত্যি মায়ের বডিগার্ডকে মেরেছো? আমাদের না, কারোরই বিশ্বাস হচ্ছে না। চোখগুলো এখনো ঘুমোটে লাগছে সে সিচুয়েশনের কথা মনে পড়লে। ভাই দেখো, আমি কাউকেই মারি নাই, অনিচ্ছা সত্ত্বেও এমনটা হয়ে গেছে। আর আমি কোনো বীর পুরুষ নই যে একা এতগুলো মানুষের সামনে একজনকে মেরে মাটিতে শুইয়ে দিব। আমার কি জানের মায়া দয়া নেই? হ্যাঁ, আমরা তো তাই বলি, যে ছেলেটার কি জানের ময়দা নাই? তাহলে তুমি ইচ্ছা করে এমনটা করোনি? না, আমি ইচ্ছা করে এমনটা করিনি। আমার মুখ থেকে না জনক উত্তর শুনে সবাই চুপসে গেল। ধুর, যাক চুপসে, তাতে আমার কি? নিজের প্রচারণা করার জন্য কলেজে আসিনি, এসেছি পড়তে, আর আমি সেটাতেই ফোকাস করব। তবে সবাই বারবার আমাকে এটা কেন জিজ্ঞেস করছে তা আমি জানি, কারণ সবাই চায় মায়ার মুখের উপরে কেউ জবাব দিক। কিন্তু নিরাশ হয় সবাই আমার কথায়। আমি এটাই বুঝি না, ছোট ছোট কীট পতঙ্গগুলো শয়তানকে বশে আনতে চায়। তারা এটা জানে না, যেদিন শয়তানের মাথা হাঁটবে সেদিন শয়তান পুরো দুনিয়াকে একপাশে রেখে সে অপর পাশ থেকে সবার বিপক্ষে একাই কানামাছি খেলবে। সেদিন রক্তের বন্যা কেউ আর ঠেকাতে পারবে না, সে যত বড়ই শয়তান হোক না কেন। গডফাদারকে বক্সে বন্দি করা এতটা সহজ না। এসব নিয়ে ভাবছিলাম, তখনই অন্য স্যার ক্লাসে আসলো। ক্লাসে মন দিলাম। ক্লাস শেষ করে বের হয়ে দেখি কলেজের গেটের সামনে হায়নাগুলো আমার জন্য অপেক্ষা করছে। আমি অন্য এক ক্লাসমেটের সাহায্য নিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে চলে এলাম। বাসায় এসে দেখি প্রান্ত আমার জন্য গেটের সামনে অপেক্ষা করছে। সে আমাকে দেখতে পেয়ে, কিরে, আজ নাকি তুই মায়ের বডিগার্ডকে মেরে কাট করে দিয়েছিস? আরে না বেটা, সেসব কিছুই হয়নি। বেফাস ভাবে আমার হাত লেগে এমনটা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, দেখি তোর হাতটা একটু দেখাতো আমাকে। হাত দেখে কি করবি? আরে এমনি দেখবো, হাতটা দেখা তুই। হাতটা প্রান্তর দিকে এগিয়ে দিলাম। আরে আকাশ, তুই আমায় কি শেখাবি? তুই কি এটা জানিস আমি মানুষের হাত পড়তে পারি? কি বলছিস তুই উল্টাপাল্টা? আরে কিছু না, চল বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নে। প্রান্তর কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। কি সব পাগলের মতন কথা বলছে সে। প্রান্তর সাথে বাসায় ঢুকে গেলাম। খেয়ে দিয়ে নিজের রুমে শুয়ে আছি। হঠাৎই আগের কথাগুলো মনে পড়ল। আমি আকাশ কি ছিলাম আর এখন কি অবস্থায় আছি। তবে জানি না নিজেকে এই বেশে কতদিন ধরে রাখতে পারবো। এটা নিয়েই খালি মনের মধ্যে ভয় হয়, কখন না জানি আমার আবার আগের রূপে ফিরে যেতে হয়। এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা প্রান্তর ডাকে ঘুম ভাঙলো। আরে তুই এত সময় পড়ে পড়ে কিসের ঘুম ঘুমাচ্ছিস? হ্যাঁ, বিকেল যে হয়েছে, তোর কি সেই খবর আছে? বিকেল বলে হয়েছে, তাতে আমার কি? আরে তোর কি মানে? তুই যে এই এলাকায় এসছিস আজ 2 দিন হলো, তুই কি এই এলাকাটা ঘুরে দেখবি না? না, দেখবো না। আমি ঘুমাবো এখন আরো। না, এখন আর ঘুমানো চলবে না। চল, 2 ভাই মিলে এলাকার সীমানা থেকে একটু ঘুরে আসি। কি আর করা, প্রান্তর জন্য বিছানা ছেড়ে উঠতে হলো। পরে দুজনে মিলে এলাকা দেখতে বের হলাম। দুজনে এলাকার এদিক ওদিক চক্কর খাচ্ছি আর এলাকা ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ দেখে কয়েকটা ছেলে দাও ছুরি হাতে নিয়ে এদিকে এগিয়ে আসছে। এটা দেখেই প্রান্ত দৌড়ে লুকিয়ে গেল। আমি তো সেখানেই বেকুবের মতন দাঁড়িয়ে আছি। এছাড়া কি বা করবো আমি? ছেলেগুলো একদম আমার সামনে চলে আসলো। এসে সোজাসুজি আমার কলার চেপে ধরেছে। এই, তোর সাথে যে প্রান্ত ছিল সে কই? তা তো আমি জানি না। দুজন মিলে হাঁটছিলাম, কিন্তু হঠাৎ সে উধাও হয়ে গেল। সত্যি সত্যি বল, সে কই? ওর সাথে পুরনো ঝামেলা আছে আমাদের কিছু। ভালোই ভালোই বলছি, ও কই সেটা বলে দে, না হয় তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আরে ভাই, সে কই আমি কেমনে বলবো? আমি আসছি আজ এলাকায় নতুন, তাকে নিয়ে ঘুরতে বের হইছি, আর তোমরা এসে আমার কলার ধরে চাপাচাপি করছো। চাপাচাপি না, কোপাকুপি হবে। একটু ওয়েট কর খালি। ভাই আইসে, তারপর তোকে কিমা বানাবো। চুপচাপ দাঁড়িয়ে আছি, ঘন্টার আগামাথা কিছু জানি না, আর তারা এসে আমার শাসাচ্ছে। আবার কাকে জানি ফোনও দিচ্ছে। জি ভাই, মালটাকে পাইনি, তবে তার সাথে আরেকজন ছিল, তাকে পেয়েছি। তাকে এখন আমরা আটকে রেখেছি, আপনি আসেন। ভাই, আমি তো আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমি কি কোনো ভুল করেছি? না, তুই ভুল করিসনি, তবে ভুল মানুষের সাথে হেঁটেছিস, তার জন্য তোর সাজা হবে আজকে।
এখন চুপচাপ দাঁড়িয়ে থাক, দিমাগ গরম করিস না। তাদের কথা মতন চুপচাপ দাঁড়িয়ে রইলাম। একটু পর একটা বিএম সিরিজের কার এসে সামনে দাঁড়ালো। কে এসে দেখতেও পাচ্ছি না। তার ছেলে পেলে আমায় ঘিরে রেখেছে। মালটা কোথায়? বস, মালটা ওই যে। এত সময় চেহারা দেখতে পেলাম লোকটার। লোকটা আমাকে দেখে সেখানে আটকে গেল, এক পাও আর সামনে আগাচ্ছে না। বস, কি হলো? মালটাকে দেখবেন না আপনি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজ আর কারো রক্ষা নাই। তোরা বাঘকে খাঁচায় বন্দি করেছিস। জীবনের মায়া যদি থাকে তাহলে এখান থেকে দৌড়ে পালা, নয়তো দাফন করার জন্য লাশটাও খুঁজে পাবি না। এটা বলেই বস নিজে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল। কিসের ড্রাইভার কিসের কি, নিজের যান বাঁচানো আগে ফরজ। সাঙ্গবাঙ্গ সবাই বসের কাণ্ড দেখে অবাক। সবাই এখনো সেখানে দাঁড়িয়ে আছে। বসের কথা যেন তাদের কিছুই বুঝে আসলো না। একটা ছেলে বসকে ফোন লাগায়, অনেক কয়বার রিং করে, কিন্তু বস ফোন ধরে না। শেষমেশ গিয়ে ফোন ধরে। বস, আপনি এভাবে চলে এলেন যে? তোরা এখানে সেখানে রয়ে গেছিস, তাড়াতাড়ি সেখান থেকে পালা। যাকে তোরা আটক করেছিস যে কোনো সাধারণ মানুষ না, সে একটা মনস্টার। প্রাণপ্রিয় ছোট ভাই, তাড়াতাড়ি পালারে তোরা সেখান থেকে, না এসে একাই তোদের সব কয়টাকে গিলে খাবে। তোদের সাথে হয়তো আবার আর শেষ দেখা হবে না। নেতার আমার কথা শুনে সবাই আকাশকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল। আকাশে যেন কি হচ্ছে কিছু মাথায় ঢুকছে না। তবে এইটুকু সে বুঝতে পেরেছে হয়তো আকাশকে তাদের বস চেনে। বাসায় চলে এলাম। এসে দেখি প্রান্ত বসে বসে রুমে হাঁপাচ্ছে। কিরে, তুই আমায় ছেড়ে চলে এলি কেন? আর তোদের সাথে ওর কিসের ভেজাল? আগে তুই এটা বল, তোকে ওরা আস্ত ছেড়ে দিয়েছে কি করে? আমি তো তোর জন্য টেনশন করতে করতে মরেই যাচ্ছি। সে তো আমি নিজে জানি না। তাদের নেতা আসলো, পরে আমায় দেখে সে গাড়ি স্টার্ট করে চলে গেছে। যাক, কলিজাটা একটু ঠান্ডা হলো। আরে এখন তো বল, কি ঝামেলা তাদের সাথে তোর? ভাই বলিস না রে, আগে খুব মারামারি করতাম আমি। একবার আমাদের ফ্রেন্ডদের মধ্যে একটা মারামারি হয়। তার ছোট ভাইও আমাদের ফ্রেন্ড, সে আমাদের সাথে গুটি করেছিল। পরে আমরা মিলে তাকে কেলাই। এরপর থেকে পিন্টু ওর বড় ভাই, সে আমাদের পিছু লাগে। ওর বড় ভাইয়ের মোটামুটি পাওয়ার আছে। ভাই তোরা পারিসও বটে, আর তুই টেনশন নিস না। আজকের পর হয়তো তারা আর তোকে কিছু করবে না। মানে বুঝলাম না, তারা আমায় আজকের পর আর কিছু করবে না? তুই সেটা জানলি কি করে? আরে এমনি বললাম, হয়তোবা আর কিছু করবে না। এখন চল, আন্টি নাস্তা লাগিয়েছে টেবিলে, খেতে যাব। তারপর দুজনে মিলে খেয়ে নিলাম। সেদিনটা সারাদিন প্রান্ত আর আমি রুমে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে উঠে কলেজে যাব। রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রান্ত এখনো পুরোপুরি সুস্থ না। তাছাড়া মায়া তাকে কিছু একটা করে দেওয়ার ভয় আছে। শুধু প্রান্তকে না, মায়া আজ আমাকেও ছাড়বে না। আমি সেই রকমের প্রস্তুতি নিয়ে গেলাম। রিক্সা করে কলেজে যাচ্ছি। হঠাৎই দেখি মায়া মাঝ রাস্তায় লোকজন জড়ো করে আমার জন্য বসে আছে। আমি তাদের সামনে যেতেই তারা আমায় রিক্সা থেকে টেনে নামিয়ে ফেললো আর মারতে আরম্ভ করলো। মায়া আমার কাছে এসে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল গালে। এই, আমি চললাম। বেটাকে কোনো মতেই তোরা ছাড়বি না, আধমরা করে ফেলবি একদম। এটা বলে মায়া চলে যায় সেখান থেকে। ভিতরে ভিতরে খুব ভয় হচ্ছে। আল্লাহ না জানি আজ ওদের কি হয়। নিজেকে নিয়ে ভয় নাই, কিন্তু যারা আমায় মারতে এসেছে তাদের নিয়ে ভয় হচ্ছে। আমি যদি একবার আমার রূপ নিয়ে নেই, তাহলে কারোর বাপের সাধ্য নাই আমাকে আটকানোর। মনে মনে খোদার কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ তুমি আমার হাত থেকে ওদেরকে রক্ষা করো। তখনই কোথা থেকে জানি কয়েক শতাধিক ছেলে পেলে চলে আসে গাড়ি করে। তাদের সবার মুখে কাপড় বাঁধা, কারোর চেহারাই দেখা যাচ্ছে না। এসেই মায়ের লোকদেরকে ইচ্ছে মতন মারতে শুরু করে। মারতে মারতে রক্তের নহর বানিয়ে ফেলেছে সেখানে। আর আমি তাদের কাণ্ড দেখে থ হয়ে তাকিয়ে আছি তাদের দিকে। কে এরা? মায়ার লোকজন মারকে সবাই মাটির সাথে গড়াগড়ি করছে। কে এরা আর কেনই বা এমন করে মারছে মায়ার লোকেদের? আবার আমায় চারপাশ থেকে প্রোটেক্ট করে রেখেছে। হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তখনই দেখি গতকালে সেই পিন্টু গাড়ি থেকে নামছে, যারা প্রান্তকে মারতে এসেছিল। ও এতক্ষণে বুঝতে পারলাম এরা কার ছেলে পেলে। তবে ও হঠাৎ এখানে কেন? তখনই পিন্টু এসে আমায় চমকে দিল। ভাই, আপনি আমায় মাফ করে দেন। গতকালের জন্য আমি আপনার পা ধরে ক্ষমা চাইছি। ভাই প্লিজ, আপনি আমায় মাফ করে দেন। আর কোনোদিন অমন ধারা ভুল হবে না। ভাই, আমি আপনার সামনে ছোটখাটো একটা মশা মাছি। আর কাল আমার ছেলে পেলেরা যা করেছে সেটার জন্য আমি লজ্জিত ভাই। ভাই আমি জানি আপনি সাধারণ কি অসাধারণ। সবাই আপনারে চিনতে ভুল করলেও আমি আপনারে চিনতে ভুল করিনি। আপনি যদি চান তাহলে
আমার মতন কয়েক হাজার সাঙ্গপাঙ্গ তৈরি করতে পারবেন। আপনাকে চিন্তা আমি ভুল করিনি ভাই। কোনো এক রাতে আমি পালিয়ে এসেছিলাম প্রাণ হাতে নিয়ে। সে রাতে কিছু সংখ্যক ছেলে নিয়ে কয়েক শতাধিক ছেলেপেলেকে চিরতরে নিদ্রায় পাঠিয়ে দিয়েছিলাম। আপনি সেই ভয়ঙ্কর মনস্টার। সেদিন রক্তস্রোতে আপনার চেহারা ভালো করে দেখতে পারিনি, তবে আপনার আগুনের মতন জলজল করা চোখগুলো আমি দেখেছিলাম। চুপচাপ সবকিছু ভুলে যা। আর আমি কে সেটা যখন জেনেই গেছিস, তাহলে মুখে তালা লাগিয়ে ফেল। আর তোরা মায়ার লোককে মারলি কেন? মায়ার বাবাকে, সেটা কি তোরা জানিস না? ওর বাবার কানে যদি এসব খবর যায়, তাহলে তুই পিন্টুকে তো জীবিত কবর দিয়ে দিবে। ভাই আপনি কে সেটা আমার মুখ থেকে কেউ জানতে পারবে না। আর মায়ের বাবা যত বড় নেতা হোক না কেন, আপনি তার বাপেরও বাপ। আপনার গায়ে হাত দিবে এমন বুকের পাটা কারণ নাই এই শহরে। এই শহরে কেন, পুরো দেশে একটা মানুষ পাওয়া যাবে না। আর হ্যাঁ, আমি জানি মায়ের বাবা অনেক পাওয়ারফুল মানুষ, তবে আপনি থাকতে মায়ের বাবা আমাদের একটা লোমও বাঁকা করতে পারবে না। আর তাছাড়া আমরা তো মুখ ঢেকে এসেছি, কেউ আমাদের চিনতেও পারবে না। হয়েছে, এবার থাক তোরা, আমি কলেজে যাব। তারপর তাদের বিদায় করে কলেজে চলে এলাম। কলেজে আসার পর মায়া আমায় দেখে তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিরে, তুই এখনো স্বাভাবিক কি করে? তোকে ওরা মারেনি? আমায় মারবে কি? বিপরীত পক্ষ এসে তোমার লোকদেরকে মেরে গেছে। এই কি বললি তুই? আমায় তুমি বলার সাহস কে দিয়েছে তোকে? কেউ দেয় নাই। তাহলে বললি কেন? ইচ্ছে হয়েছে তাই বলেছি। দাঁড়া, তোর ইচ্ছে বের করছি। এটা বলে ঠাস করে আকাশের গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে লজ্জায় পড়ে গেলাম। তবে ভাগ্যিস তেমন কেউ দেখেনি। ইচ্ছে করছে মায়াকে থাপ্পড় মেরে এখানে ফেলে রাখি, শুধু মেয়ে বলে বেঁচে গেল। কিরে, এখন কেমন লাগছে? আর কোনো দিন আমায় আপনি ছাড়া তুমি বলার চেষ্টা করবি তো সোজা জুতা মেরে দিব গালে। কোথা থেকে যে আসে ছোট লোকের দল। এই যে গায়ে হাত দিচ্ছেন, কিছু বলি নাই। বংশ নিয়ে ভুলেও কথা বলবেন না, তাহলে কিন্তু ইজ্জত রাখবো না। কি করবি তুই আমার? হ্যাঁ, ইজ্জতের 12টা বাজিয়ে দিব। দেখি তোর কত বড় সাহস, তুই আমার ইজ্জতের 12টা বাজা। কোনো কিছু ভাবা ছাড়াই মায়াকে জোর করে নিজের কাছে নিয়ে আসলাম। পরে মায়ার ঠোঁট জোড়ায় চুমু বসিয়ে দিলাম। একদম পাক্কা 5 মিনিট চুমু খেয়েছি। সে অনেক জোরাজোরি করেছে ছাড় পাওয়ার জন্য, কিন্তু ছাড়েটা কে ওকে। 5 মিনিট পর মায়াকে ছেড়ে দিলাম। খুব হাঁপাচ্ছে সে, চোখে মুখে পানি চলে এসেছে তার। কুত্তার বাচ্চা, তোর কত বড় কলিজা যে তুই আমায় কিস করিস? তোর তো আজ আমি 12টা বাজিয়ে দিব। তোর মরার সময় হয়ে এসেছে। তুই খালি একটু অপেক্ষা কর, আমি পাপাকে ফোন দিচ্ছি। ওকে দাও দাও, যাকে ফোন দেওয়ার দাও, আমি ভয় পাই না। সে মোবাইল ফোন নিয়ে ওর পাপাকে ফোন দিতে যাবে, তখনই ওর ফোনে একটা ফোন আসে। ম্যাম, হুট করে কোথা থেকে জানি কয়েক শতাধিক ছেলে পেলে চলে আসে। পরে তারা আমাদের বেরহেমভাবে মারতে শুরু করে। তার জন্য আমরা মালটার কিছুই করতে পারিনি। কি এসব কি হচ্ছেটা কি? তোরা এত ছেলে পেলে থেকে কি করেছিস তাহলে? ম্যাম সরি, আমরা বুঝতে পারছি না কি ঘটেছে আমাদের সাথে। রাখ তুই ফোন। মায়া ফোনটা রেখে দিয়ে আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। কি আরো চুমু খেতে ইচ্ছে করছে? তাহলে কাছে আসো, আবার জড়িয়ে ধরে চুমু দেই। তোকে আমি শায়েস্তা করেই ছাড়বো। একে তো তোর এই আচরণের জন্য, দুই তোর কারণে আমার ছেলেপেলেরা মার খেয়েছে সেজন্য। কতদিন কাকতালীয় ভাবে বেঁচে যাবি? মনে রাখিস, আমি একটা বাঘের মেয়ে, যে এক ডাক দিলে পুরো শহর কাঁপে। আর তার মেয়ের সঙ্গেই পাঙ্গা? পাঙ্খা কেটে দেবো তোর, ওয়েট কর খালি। এই শহরের সবাই এক নামে চিনে আমায়, লেডি ডন। তুই সেই লেডি ডনের সাথে বেয়াদবি করেছিস, এটার ফল তুই পেয়ে যাবি। তারপর হনহনিয়ে আকাশের সামনে থেকে চলে গেল। মায়ের কথা শুনে খুব জোরে হাসি পাচ্ছিল, কিন্তু সাইলেন্ট ছিলাম, কারণ না হয় আরো রেগে যাবে মহারানী। শালার পাওয়ার রে, কি আর বলবো। সে একটা বাঘের মেয়ে, তার বাবা বাঘ, আর আমি এলাকার পোষা কুত্তা। সবই কপাল। দুনিয়ার মানুষ এমনই, শক্তের ভক্ত নরমের জম। শালার এখন যদি নিজের রূপটা ধারণ করি না, তাহলে তোর বাবা এসে আমার জুতা পরিষ্কার করার জন্য সিরিয়াল ধরবে, আর তার মেয়ে হয়ে এসে পার্ট নেয় আমার সামনে। যাক বাপ, আর কিছুই বলবো না। দুনিয়া তোদের, রাজত্ব তোরাই কর। ক্লাস করতে চলে গেলাম। মায়া ক্লাস না করে কলেজ থেকে চলে গেছে। তবে মেয়েটার ঠোঁটটা না সেই মিষ্টি ছিল। 5 মিনিট চুমু খেয়েও যেন কম মনে হচ্ছে আমার কাছে। সেসব নিয়ে ভাবছিলাম, তখনই স্যার ক্লাসে আসে। ক্লাস করায় মন দিলাম। স্যার ক্লাস করাচ্ছে,
আমি স্যারের লেকচারগুলো মন দিয়ে শুনছিলাম। তখনই কয়েকজন পুলিশ ক্লাসরুমে ঢুকে পড়ে, সাথে কয়েকটা দানবও আছে 6 ফুটওয়ালা। পুলিশ এসে আমার কলার চেপে ধরে টানতে টানতে ক্লাসরুম থেকে বাহিরে নিয়ে গেল। আর আমি কি করেছি? আপনারা আমায় এইভাবে ধরে নিয়ে কোথায় যাচ্ছেন? জমের বাড়ি আলিফ সাহেবের মেয়েকে কিস করছিস? হ্যাঁ, এবার মজা বুঝবি তুই। ও এই ব্যাপার? তার মানে মায়া পুলিশ পাঠিয়েছে আমায় ধরে নিয়ে যাওয়ার জন্য? মেয়েটার যে এত রাগ তা বুঝতেই পারিনি। আমি জানতাম সে আমার উপরে প্রচন্ড ক্ষেপা, কিন্তু এত তাড়াতাড়ি আমার 12টা বাজাবে সেটা আমি বুঝতে পারিনি। পুলিশগুলো আমায় টেনে হেসড়ে কলেজ মাঠে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি মায়া আর তার সাথে একটা লোক দাঁড়িয়ে আছে। মায়া আমায় দেখতে পেয়ে, বাবা, এই ছোট লোকটা আমার সাথে বেয়াদবি করেছে, ওরে আজকে আমি ছাড়বো না। মায়া এসে আকাশের গালের মতো কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। তখনই পেছন থেকে মায়ের সাথে থাকা লোকটা মায়াকে আটকে নেয়। মায়া, তুই বাড়ি যা, আমি ওকে দেখছি। আমার মেয়ের সাথে বেদবি করার ফল ওকে বুঝিয়ে দেব। লোকটার কথা শুনে বুঝতে বাকি রইল না যে তিনি মায়ার বাবা। মায়া চলে গেল, আর মায়ার বাবা এসে আকাশের কলার চেপে ধরে। এই শুয়োরের বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই আমার মেয়ের সাথে অসভ্যতামি করিস? তুই কি জানিস না মায়া কার মেয়ে? স্যার আমি কিছুই করিনি। মায়া নিজেই আমার সাহসের পরিচয় দিতে বলেছে, তাই আমি তাকে কিস করেছি। জানোয়ারের বাচ্চা, তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? তোকে তো আজ আমি। তখনই পুলিশ আলিফ সাহেবকে আটকে ফেলে। স্যার, আপনি প্লিজ শান্ত হন, আমরা বেটাকে থানায় নিয়ে মজা দেখাচ্ছি। না অফিসার, আপনারা চলে যান। আমার লোকেরা ওকে এখানে মজা বোঝাবে। পুরো কলেজ দেখুক সে কার মেয়ের সাথে অসভ্যতামি করেছে। না হয় আজ বাদে কাল অন্য কেউ সেই ভুল করবে। ওকে স্যার, আমরা তাহলে তাকে ছেড়ে দিলাম। আপনার যা ইচ্ছে হয় আপনি তার সাথে করুন। এই গাড়ি থেকে হকি বের করে উদ্যম খেলা নেই খেলাতো বেটাকে এখানে। আলিফ সাহেবের কথা অনুযায়ী তার রক্ষিতারা আমাকে মারতে শুরু করে। মারতে মারতে মাটিতে ফেলে দেয়। আমি টু শব্দও করিনি। তখনই হুট করে কোথা থেকে জানি পিন্টু চলে আসে। স্যার, আপনি প্লিজ আপনার লোকেদের মানা করুন যাতে ছেলেটাকে না মারে। এই পিন্টু, হঠাৎ তুই এই ছেলের হয়ে উকালতি করছিস? কোথা থেকে চলে এসেছিস? তুই কি জানিস সে আমার মেয়ের সাথে কি করেছে? স্যার প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন, যাকে আপনারা মারছেন সে কে আপনারা তা কেউ জানেন না। এই পিন্টু, বেশি বকবক করিস না, তাহলে কিন্তু তোরও 12টা বাজিয়ে দেব। স্যার, আপনার দরকার হলে আমায় মারেন, তাও প্লিজ ছেলেটাকে ছেড়ে দিন। না হয়তো কাল সকালে কেউ আর এই দুনিয়ায় ভালো দেখতেই পাবেন না। যাকে আপনারা মারছেন সে একটা ঘুমন্ত হায়না। একবার ছুটে গেলে সব কয়টা রক্ত পান করা ছাড়া থামবে না। পিন্টু, তুই কি পাগল হয়ে গেছিস? হসপিটালে গিয়ে ডাক্তার দেখা। স্যার আপনার পায়ে পড়ি, ছেলেটাকে ছেড়ে দেন। পিন্টু আলিফ সাহেবের পায়ে পড়ে যায়। তখনই আকাশ পিন্টুকে ইশারা করে বলে চুপ থাকতে। ওকে স্যার, আমি চললাম। আপনাদের যা ইচ্ছা হয় করুন, আমার আর কিচ্ছু বলার নেই। জানেন মায়া যার নেই তাকে হাজার বলেও বোঝানো যাবে না। পিন্টু সেখান থেকে চলে যায়। আলিফ সাহেবের লোক আকাশকে মারতে মারতে আধমরা করে ফেলেছে। আকাশ মাটিতে পড়ে আছে। তখনই কলেজের গেট থেকে 11টা হায়না প্রবেশ করে, হাতে বিশাল বড় বড় অস্ত্র নিয়ে। আলিফ সাহেব হায়নাগুলোকে দেখে থরথর করে কাঁপতে শুরু করে। হায়না একটা চেঁচিয়ে বলে ওঠে, আজ রক্তের বন্যা বহাবো এই কলেজ মাঠে। হায়নার গলার শব্দ শুনে আকাশ মাটিতে শুয়ে সজোরে হাসতে আরম্ভ করে। মেনে বলা থা মেরা দেমাগ হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। এখন কার বাপের সাধ্য আছে দেখি, পারলে তোরা আমার রক্ত খাওয়া থেকে আটকা। মাটি থেকে উঠে দাঁড়ালাম, কিন্তু নিজের শরীরের ব্যালেন্স রাখতে পারছি না, ঢুলে পড়ে যাচ্ছিলাম বারবার। তখনই হায়নার দল এসে আমায় ধরে ফেলে। ভাই আপনি ঠিক আছেন তো? আপনার এই অবস্থা যে করেছে তাদের তো আর শ্মশান ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। হ্যাঁ আমি ঠিক আছি, আর তোদের কিছু করতে হবে না, ওদের আমি দেখছি। তোরা খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখ। পুরো কলেজ হা হয়ে তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখছে। এ যেন এককাল নেমে এসেছে কলেজ মাঠে। সবাই হায়নাগুলোর ভয়ে দৌড়ে যে যার মতন নিজেকে আড়াল করে ফেলে। হায়না একটার হাত থেকে মেশিন একটা হাতে উঠিয়ে নিলাম। আমায় মারিস? তোদের কত বড় সাহস! আজ মেশিনের ডাট দিয়ে মেরে আলিফ সাহেবের মস্তক কয়েক ভাগে বিভক্ত করে ফেলবো। মেশিন দিয়ে আলিফ সাহেবের দিকে ঢুলতে ঢুলতে এগিয়ে গেলাম। আলিফ সাহেবের ঘুমন্ত বাক্যে জাগাতে হয় না, না হয় নিজের এই প্রাণ হারানোর ভয় থাকে। কিন্তু আপনি সেটাই করলেন।
এখন আমার হাত থেকে আপনাকে কে বাঁচাবে? এই ছেলে, তুই কাকে কি বলছিস? তুই জানিস না আমি কে, আমার কত পাওয়ার? আমি চাইলে তোকে এখানে মেরে পুঁতে ফেলতে পারি। হা হা হা। আলিফ সাহেব, আপনার কথা শুনে প্রচুর হাসি পাচ্ছে। আপনি যা বললেন তা কখনোই পারবেন না, কারণ এই যে দেখছেন হায়নাগুলো, এক একটা রক্তচোষা হায়না। একটা হায়না যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে 3 অক্ষরের আলিফ নামের মতন আপনাকেও মেরে 3টা খণ্ডে বিভক্ত করে ফেলবে। এই তোরা তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? ছোকরাটারে সব কয়টারে মেরে কুমায় পাঠিয়ে দে। বদমাইশটা অনেক কথা বলেছে, আমিও দেখতে চাই ওর কত বড় স্পর্ধা। সে আমায় হুমকি দেয়। মায়ের খেয়েও মেজাজটা শান্ত করে রেখেছিলাম, কিন্তু এবার মনে হচ্ছে সব কয়টার 12টা বাজাতেই হবে। মেশিনের ডাটটা উল্টো ঘুরিয়ে আলিফ সাহেবের মাথায় বাড়ি দিতে ধরলাম, তখনই ধপাস করে উল্টো আমি মাটিতে পড়ে গেলাম। এমন সময় চিফ মিনিস্টারের গাড়ি কলেজের গেট দিয়ে প্রবেশ করে। আলিফ সাহেব চিফ মিনিস্টারকে দেখে স্যালুট দিয়ে দাঁড়িয়ে পড়ে। চিফ মিনিস্টার তার সালামের উত্তর না নিয়ে সোজা আলিফ সাহেবের কলারের মধ্যে ধরে ফেলে। এই জানোয়ার, তুই কার গায়ে হাত দিয়েছিস? তুই জানিস এই ছেলের যদি কিছু হয় তাহলে কবরের তলে গিয়ে লুকাতেও শান্তি পাবি না। সেখান থেকে তুলে আবার হত্যা করবে তোকে। শুধু তোকে না, সাথে আমাকে উপরের টিকিট ধরিয়ে দেবে। মিনিস্টার সাহেব, আপনি এসব কি বলছেন উল্টোপাল্টা? এইটুকু ছেলের কিসের এত ক্ষমতা? বাপ, তোকে বোঝানোর ক্ষমতা আমার নেই। বিশ্বাস কর, যে এই 11 জনকে চোখের সামনে দাঁড়িয়ে আছে না, দেখছিস, এগুলো কোনো মানুষ না, এগুলো এক একটা চিতাবাঘ। এখান থেকে একজনও যদি তোর বিপক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে তোর বংশসহ কবরে তলি পাঠিয়ে দেবে। মিনিস্টার সাহেব, সত্যি আমার মাথায় কিছু কাজ করছে না। আরে বেটা, তোর মোটা মাথার গুষ্টি মারি। আগে নিজের যান বাঁচানো ফরজ। তুই যা, জাহান নামে যা। আমি এই ছেলেকে নিয়ে আগে হসপিটালে যাই, না হয় বেটা পরে আমাকেও ছাড়বে না। চিফ মিনিস্টার নিজে আকাশকে মাটি থেকে কোলে তুলে নেয়, পরে আকাশকে নিয়ে সোজা হসপিটালে চলে যায়। হায়নাগুলো গাড়ি নিয়ে মিনিস্টারের সাথে সাথে হসপিটালে যায়। আলিফ সাহেব তখনও সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। পিন্টু গেটের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তামাশা দেখছিল। সে আলিফ সাহেবের মুখে হতাশা দেখে ভেতরে আসে। স্যার, আপনাকে বলেছিলাম এই ছেলে কোনো যেমন তেমন ছেলে না। এই ছেলেকে মারা এত সহজ না। আর যদি কেউ ভুলে মেরেও দেয়, তাহলে তাকে যেই কবরস্থানে দাফন করবে, সেই কবরস্থানের সব মুর্দারা কবর থেকে উঠে পালাবে। এই ছেলে এমন এক খাতারনাক ভাইরাস। স্যার, এখন আমি চললাম। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই, কয়েকজন হুজুরকে মোটা অঙ্কের টাকা দিয়ে আগ থেকে খবর দিয়ে রাখেন, যেন তারা আপনার জানাজা পড়ায়। না হয় এমন বেরহম ভাবে আপনাকে মারবে যে হুজুররা আপনার লাশ দেখার পর কেউ জানাজা পড়ানো তো দূরের কথা, আপনার লাশের কাছে মশামাছি পর্যন্ত ভয় পেয়ে যাবে না। এই পিন্টু, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? না স্যার, আপনার সতর্ক করছি, কারণ এই চিতাবাঘটাকে আহার করতে আমি নিজ চোখে দেখেছি। এবার চললাম স্যার। পিন্টু সেখান থেকে চলে আসে। আলিফ সাহেবের মাথায় এখনো ঢুকছে না যে কে এই ছেলে, আর কিসের এত পাওয়ার এই ছেলে, যে মিনিস্টার পর্যন্ত মরণের ভয়ে ছুটে এসেছে। ধ্যাত, মাথাটা যেন জ্যাম হয়ে গেছে। বাড়িতে যাওয়ার দরকার, না হয় মাথা আরো জ্যাম হয়ে যাবে। পরে তিনি বাসায় চলে যায়। অন্যদিকে আকাশকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। প্রান্তর বাসার মানুষ খবর পেয়ে তাড়াতাড়ি দৌড়ে হসপিটালে আসে। এসে দেখে চিফ মিনিস্টার আকাশের পাশে বসে আছে। প্রান্তর পরিবার চিফ মিনিস্টারকে দেখে থতমত খেয়ে যায়। প্রান্ত ডাক্তারকে জিজ্ঞেস করে, আকাশ এখন কেমন আছে? আপনার ওর ট্রিটমেন্ট করছেন তো ভালো করে? ইনশাআল্লাহ মোটামুটি ভালো। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। চিফ মিনিস্টার নিজে তদারকি করে নিয়ে এসেছে যেখানে